আসসালামু আলাইকুম। আজকে বেশ কয়েকটা দিন হয়ে গেল আমরা ক্লাস নিতে পারছি না। আমি শারীরিকভাবে একটু অসুস্থ ছিলাম, যার জন্য আসলে ক্লাসটাতে আমি কমফোর্ট ফিল করছিলাম না। তো সমস্যা নাই, ইনশাল্লাহ যে কটা দিন গ্যাপ গেল আমাদের, আমরা এখন আবার পুরো উদ্যমে শক্তি নিয়ে, আমরা এনার্জি নিয়ে আমরা এখন পুরো অধ্যায়টা শেষ করে ফেলবো ইনশাল্লাহ। আমাদের বাকি যে অংশটা আছে তড়িৎ রসায়ন। ওকে, তো তড়িৎ রসায়নটা আজকে আমরা ক্লাস 1 শুরু করছি এবং আমরা একটু গুছিয়ে দিব আমাদের এখান থেকে কি কি পড়তে হবে, কি কি প্রশ্নগুলো আমাদের আসতে পারে। তো আমরা আজকে একটা খুব ভালো ক্লাস করতে যাচ্ছি ইনশাল্লাহ। এখন তোমরা সবাই জয়েন করে ফেলো এবং অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমার উপস্থিতি আমাকে জানান দিবে, ঠিক আছে? আমরা আর বেশি কথা বাড়াচ্ছি না, আমরা একদম সরাসরি আমাদের ক্লাসে প্রবেশ করছি। আর তোমরা একটু আমাকে শুধু কনফার্ম করো তোমরা ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা, ঠিক আছে? এবং সবাই কেমন আছো একটু আমাকে জানাও। ওকে, তাহলে আমরা চলো শুরু করি আমাদের আজকে চতুর্থ অধ্যায় অর্থাৎ তড়িৎ রসায়নের আমাদের প্রথম ক্লাসটি। ওকে, দেখো আজকে আমরা তড়িৎ রসায়ন পড়বো। এই তড়িৎ রসায়নটাকে আমি দুইটা ভাগে ভাগ করি। এর একটা ভাগ হচ্ছে আমাদের তড়িৎ বিশ্লেষণ কোষ, আর একটা পার্ট হচ্ছে আমাদের তড়িৎ রাসায়নিক কোষ। তড়িৎ রাসায়নিক কোষ। তো তড়িৎ বিশ্লেষণ কোষে আমরা কি পড়বো? আমরা এটা ডিটেলস পড়বো, আমরা অঙ্ক করব। সূত্র আছে একটা, W=ZIT। এখান থেকে আমাদের অঙ্ক পরীক্ষা আসতে পারে। কিছু থিওরি আছে, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, পরিবাহী অপরিবাহী পদার্থ, তড়িৎ বিশ্লেষ্য অবিশ্লেষ্য পদার্থ, ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎ প্লাবন, ফ্যারাডের সূত্র, আমরা এই থিওরি গুলো পড়বো। পাশাপাশি আমরা এখান থেকে অঙ্ক করবো। আর তড়িৎ রাসায়নিক কোষে যেটা পড়বো সেটা হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ কাকে বলে তার ডিটেলস আলোচনা করবো। জারণ বিভব, বিজারণ বিভব, তড়িৎদ্বার বিভব, প্রমাণ তড়িৎদ্বার বিভব, কোষ বিভব, অর্থাৎ এখানে যা আছে তা আমরা আলোচনা করব। হাইড্রোজেন প্রমাণ, হাইড্রোজেন তড়িৎদ্বার, নির্দেশক তড়িৎদ্বার, ডিটেলস আলোচনাটা এখানে আমরা করব। আর এখানে আমরা সূত্র একটা পড়বো, সেটা হচ্ছে প্রথম সূত্রটা হচ্ছে ইনট সেল ইকুয়াল ইনট এনোডের অক্সিডেশন মানে জারণ বিভব প্লাস ইনট ক্যাথোডের রিডাকশন, অর্থাৎ জারণ বিভব প্লাস বিজারণ বিভব মোট হচ্ছে আমাদের কোষ বিভব। আমরা এটার অঙ্ক করব। দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের নার্নাস্ট ইকুয়েশন, ই নট ইকুয়াল ইনট সেল মাইনাস RT বাই NF লন অফ উৎপাদ আয়নের ঘনমাত্রা বাই বিক্রিয়ক আয়নের ঘনমাত্রা। একটা সূত্র আছে আমাদের, আর এখানে মূল সংখ্যা সেটা হবে পাওয়ার, তাহলে এক্স এবং ওয়াই দিলে আমরা মূল সংখ্যা, ঠিক আছে? এছাড়া আমরা আরেকটা সূত্র বলবো, সেটা হচ্ছে সাম্য ধ্রুবক নির্ণয়, ইনট ইকুয়াল ইনট সেল মাইনাস RT বাই NF লন অফ কেটা হচ্ছে এখানে সাম্য ধ্রুবক, ঠিক আছে? আমরা এখানে তিনটে সূত্র ব্যবহার করে আমরা অঙ্ক করব। অর্থাৎ ওভারঅল আমি এই অধ্যায়টাকে তোমাদের এমন সুন্দর করে গুছিয়ে দেব, যদি তোমরা আমার প্রত্যেকটা ক্লাস খুব মনোযোগ সহকারে করো তাহলে কিন্তু তোমরা এখান থেকে খুব ভালোভাবে সিকিউ এবং এমসিকিউ দুইটা অ্যান্সার করতে পারবে। আর সবচাইতে বড় কথা হচ্ছে, আমি এটা বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি, সেটা হচ্ছে যে অফলাইনের চাইতেও আমরা চাইলে অনলাইনে আরো ভালোভাবে পড়তে পারি। এটা আমি বিশ্বাস করি, অনলাইনে পড়াটা আরো বেশি ভালো করে দেওয়া সম্ভব, ঠিক আছে? আর তাছাড়া তোমাদের কাছে ক্লাসটা কেমন লাগছে অবশ্যই কিন্তু ক্লাস শেষে কমেন্ট করে আমাকে জানাবে, ঠিক আছে? অবশ্যই কমেন্ট করে জানাবে। এখন এই হচ্ছে আমাদের তড়িৎ রসায়নের থেকে আমাদের আলোচ্য বিষয়বস্তু। ওকে, এখন আমরা তো পার্ট 1টা আগে শুরু করবো, মানে তড়িৎ বিশ্লেষণ কোর্সটা শুরু করবো। তড়িৎ বিশ্লেষণ কোর্সটা শুরু করার জন্য আমাদের প্রথম কিছু বেসিক কিছু জিনিস আছে যেগুলো আমাদেরকে পড়তে হবে। আমরা আগে ওই জিনিসগুলো পড়বো, এতে করে আমাদের বেসিকটা যেমন স্ট্রং হবে, পাশাপাশি এখান থেকে যে এমসিকিউ গুলো আমাদের পরীক্ষা আসে সেই এমসিকিউ গুলো কিন্তু আমরা সলভ করতে পারবো, এবং আজকের ক্লাস শেষে আমরা কিন্তু সেগুলো সলভও করবো ইনশাল্লাহ। দেখি আমরা ক্লাস শেষে অনেকগুলো পারি কিনা, ঠিক আছে? সবাই একটু মনোযোগ সহকারে কাজটা করো। তাহলে আমরা একটু নেক্সট যাই।
আমরা প্রথমেই যে অংশটা এখান থেকে পড়ব সেটা হচ্ছে পরিবাহী। পরিবাহী পরিবাহী তো পরিবাহী পদার্থ কাকে বলে? এটা আমরা স্কুল লেভেল থেকে শিখে আসছি। যে সকল পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ সহজে প্রবাহিত হতে পারে তাদেরকে বলা হয় পরিবাহী পদার্থ। আমি আবারও বলছি, যে সকল পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ খুব সহজে প্রবাহিত হতে পারে তারা হচ্ছে পরিবাহী পদার্থ বা তড়িৎ পরিবাহী। এখন এরা কারা? এই তড়িৎ পরিবাহী কারা হতে পারে, কাদের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হতে পারে? আমি একটা অংশ লিখতেছি এখানে। আমাদের লোহা মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে, দস্তা, জিঙ্ক, অ্যালুমিনিয়াম, সীসা, সীসা মানে হচ্ছে লেড, তামা মানে হচ্ছে কপার। ঠিক আছে, তাহলে এদের মধ্য দিয়ে বিদ্যুৎ খুব সহজে প্রবাহিত হতে পারে। তার মানে এরা হচ্ছে আমাদের কি পরিবাহী পদার্থ, এটা আমরা সবাই জানি। যদি একটু আমরা এই পাশে লিখি, এছাড়া আর কি বিদ্যুৎ পরিবহন করে? কপার সালফেট বিদ্যুৎ পরিবহন করে, জিঙ্ক সালফেট বিদ্যুৎ পরিবহন করে, সোডিয়াম ক্লোরাইড বিদ্যুৎ পরিবহন করে, ফেরাস সালফেট বিদ্যুৎ পরিবহন করে। এখন প্রশ্ন হচ্ছে, নিশ্চয়ই এদের বিদ্যুৎ পরিবাহিতা এবং এদের বিদ্যুৎ পরিবাহিতা নিশ্চয়ই একরকম না, তোমরা এটা জানো। এরকম যেমন লোহার মধ্য দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত হয় তখন কিন্তু ওই পদার্থটির কোনো ধরনের রাসায়নিক পরিবর্তন ঘটে না। যেমন আমরা জানি যে লোহা, তামা, দস্তা এদের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হওয়ার সময় কিন্তু পদার্থটার ভিতরে বিদ্যুৎ আছে কিনা সেটা কিন্তু আমরা বুঝতে পারি না, তাই না? আর যদি দেখি সোডিয়াম ক্লোরাইড বা কপার সালফেট বা জিঙ্ক সালফেট এদের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হওয়ার সময় কিন্তু পদার্থটির রাসায়নিক পরিবর্তন ঘটে, তাই তো? তাহলে আমরা বলতে পারি যে আমাদের পরিবার হচ্ছে দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের। তাহলে দুই ধরনের যদি হয় সেটা কি কি? দেখো, এর আমরা এটা একটু ভাগ করছি, এটাকে দুই ধরনের। এর একটা হচ্ছে তোমার ধাতব ও ইলেকট্রনীয় পরিবাহী। ধাতব ও ইলেকট্রনীয় পরিবাহী এরা কারা? আর এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। এখন ধাতব ও ইলেকট্রনীয় পরিবাহী কাকে বলে? মনে রাখবা, যে সকল পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হওয়ার সময় পদার্থটির কোনরূপ রাসায়নিক পরিবর্তন ঘটে না তাদেরকে বলা হয় ধাতব ও ইলেকট্রনীয় পরিবাহী। যেমন যেমন হচ্ছে লোহা, এফি, তামা, দস্তা, সীসা, অ্যালুমিনিয়াম ইত্যাদি। এদের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হওয়ার সময় পদার্থটির কোনো রাসায়নিক পরিবর্তন ঘটে না। তড়িৎ বিশ্লেষ্য উদাহরণটা কি, সংজ্ঞাটা কি হবে? যে সকল পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হওয়ার সময় পদার্থটির রাসায়নিক পরিবর্তন ঘটে তাদেরকে বলা হয় তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। অর্থাৎ এরা হচ্ছে কপার সালফেট, এরা হচ্ছে জিঙ্ক সালফেট, এরা হচ্ছে ফেরাস সালফেট, এরা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড ইত্যাদি। ঠিক আছে, এখন এই পদার্থগুলোকে আমরা কিন্তু আবার কয়েকটা ভাগে ভাগ করতে পারি। ধাতব ও ইলেকট্রনীয় পরিবাহীকে কি কি ভাগে ভাগ করতে পারি তুমি একটু খেয়াল করো। যদি আমরা একটু দেখি এটাকে আমরা কত ভাগে ভাগ করতে পারি। দেখো, এটাকে তোমার আমরা আবার 3 ভাগে ভাগ করতে পারি। কি কি ভাগগুলো? 3টা ভাগ। কি কি? এর একটা ভাগ হচ্ছে তোমার অত্যন্ত সুপরিবাহী, অত্যন্ত সুপরিবাহী, অর্থাৎ যাদের মধ্য দিয়ে খুব সহজে প্রবাহিত হতে পারে তারা অত্যন্ত সুপরিবাহী। এরা হচ্ছে লোহা, তামা, দস্তা, অ্যালুমিনিয়াম ইত্যাদি। এদের মধ্যে খুব সহজে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে। আর একটা হচ্ছে তোমার অর্ধ পরিবাহী, অর্ধ পরিবাহী। অর্ধ পরিবাহী কারা? সিলিকন, জার্মেনিয়াম, সেলেনিয়াম, এরা হচ্ছে অর্ধ পরিবাহী পদার্থ। অর্থাৎ যে সকল পদার্থের বিদ্যুৎ
পরিবাহীর চেয়ে কম কিন্তু অপরিবাহীর চেয়ে বেশি, আর হচ্ছে অর্ধপরিবাহী পদার্থ, সিলিকন, জার্মেনিয়াম, সেলেনিয়াম। আর এটা হচ্ছে তোমার সুপার কন্ডাক্টর বা সুপার পরিবাহী, সুপার কন্ডাক্টর বা সুপার সুপার পরিবাহী, সুপার পরিবাহী। এটা একটু আলাদা। কেন আলাদা? এটা মূলত হচ্ছে তোমার সংকর ধাতু, সংকর ধাতু এবং তাদের অক্সাইড, যারা হচ্ছে সুপার পরিবাহী। সুপার পরিবাহী কিন্তু একটা নির্দিষ্ট সংকর তাপমাত্রা থাকে, নির্দিষ্ট তাপমাত্রা থাকে, যেটাকে আমরা ওই পদার্থের সংকর তাপমাত্রা বলি। ওই তাপমাত্রার নিচে সাধারণত তাদের কোনো রোধ থাকে না, রোধ থাকে না। রোধ কি? রোধ হচ্ছে পরিবাহী একটা ধর্ম, যে ধর্মের জন্য বিদ্যুৎ প্রবাহ বাধাগ্রস্ত হয়। এখন যদি কোনো পরিবাহীর মধ্যে রোধ কম থাকে তাহলে কিন্তু বিদ্যুৎ প্রবাহ বাধা কম পাবে, অর্থাৎ খুব দ্রুত বিদ্যুৎ প্রবাহিত হতে পারবে, খুব ভালো বিদ্যুৎ প্রবাহিত হতে পারবে, যার জন্য দেখে বলা হয় সুপার কন্ডাক্টর। মূলত এরা হচ্ছে সংকর ধাতু এবং তাদের অক্সাইড। এখন এই সুপার পরিবাহীর মধ্য দিয়ে সাধারণত শক্তির অপচয় ছাড়াই বিদ্যুৎ চলাচল করতে পারে। এটা হচ্ছে NB3GE। এখন এই হচ্ছে আমাদের তিনটা ধাতব ও ইলেকট্রনীয় পরিবাহী। এটা তিন ধরনের, কি কি? সুপরিবাহী, অর্ধপরিবাহী এবং সুপার পরিবাহী। এছাড়া যদি আমরা এখানে আসি যে আমাদের তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী, এইটাও কিন্তু আমার দুই ধরনের। এটা আমাদের কয় ধরনের? এটা হচ্ছে আমাদের দুই ধরনের। কি কি? আমরা যদি একটু দেখি তাহলে দেখব এর একটা হচ্ছে তোমার সবল বা তীব্র তড়িৎ বিশ্লেষ্য, সবল বা তীব্র তড়িৎ বিশ্লেষ্য। সবল বা তীব্র তড়িৎ বিশ্লেষ্য। আর আরেকটা হচ্ছে দুর্বল বা মৃদু, যাই বলি না কেন, দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। এখন তীব্র বা সবল তড়িৎ বিশ্লেষ্য কারা? এক্ষেত্রে একটা বিষয় নোট করে রাখো তোমরা, এটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন। সেটা হচ্ছে যারা 70 থেকে 100% আয়নিত হয়, যারা 70% থেকে 100% আয়নিত হয় তারা হচ্ছে তীব্র বা সবল তড়িৎ বিশ্লেষ্য। আর যারা 1 থেকে 10% আয়নিত হয় তারা হচ্ছে দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। এখন তীব্র তড়িৎ বিশ্লেষ্য কারা? এরা সবাই তীব্র তড়িৎ বিশ্লেষ্য। কপার সালফেট, জিঙ্ক সালফেট, ফেরাস সালফেট, এরা হচ্ছে তোমার তীব্র তড়িৎ বিশ্লেষ্য। এরা কি? এরা তোমার হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য। আর দুর্বল কারা? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এরা হচ্ছে তোমার দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। এখন এই হচ্ছে আমাদের টোটাল পরিবাহী, টোটাল পরিবাহী। তোমরা একটু এটার একটা স্ক্রিনশট তোমরা নিয়ে নিতে পারো তোমাদের সুবিধার জন্য। যদিও এটা আছে যে তোমরা লাইভ ক্লাস করছো, পরবর্তীতে ক্লাসটা থামিয়ে তোমরা লিখতে পারবা, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের পরিবাহী। তাহলে পরিবাহী কয় ধরনের? স্যার দুই ধরনের। কি কি? ধাতব ও ইলেকট্রনিক পরিবাহী, আর এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। ধাতব ও ইলেকট্রনিক পরিবাহী তিন ধরনের, সুপরিবাহী, অর্ধপরিবাহী, সুপার পরিবাহী। তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী হচ্ছে দুই ধরনের, সবল এবং দুর্বল। একটা ইনফরমেশন খুবই ইম্পর্টেন্ট। 70 থেকে 100% হচ্ছে আয়নিত হয়, এটা 1 থেকে 10% আয়নিত হয়। এটা ছাড়া কি আরো আছে না? আরো আছে তো, CH3, COOH, আর হচ্ছে দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। ঠিক আছে বাচ্চারা? তাহলে এই হচ্ছে এটা। এরপরে যদি আমরা আরেকটু যাই, সেটা হচ্ছে এরা তো তড়িৎ বিশ্লেষ্য, তাহলে আমাদের কিছু আসে কিন্তু তোমার তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ, তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ, তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। আমাদের সাধারণত দেখে মনে হয় যে এরা বোধহয় বিদ্যুৎ পরিবহন করে, কিন্তু অ্যাকচুয়ালি এরা বিদ্যুৎ পরিবহন করে না। যেমন হচ্ছে গ্লুকোজ, গ্লুকোজ সংখ্যাটা কি? C6H12O6 গ্লুকোজ। চিনি বা সুক্রোজ C12H22O11, চিনি, গ্লুকোজ, ফ্রুক্টোজ, হ্যাঁ,
চিনির আরেকটা নাম হচ্ছে সুক্রোজ। এরপরে তোমার বেনজিন, হ্যাঁ, তরল হাইড্রোকার্বন সমূহ, এরা তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। আমি তোমাদেরকে একটা চার্ট দিয়ে দিচ্ছি, তোমরা একটু এগুলো ভালো করে উঠে নাও, আমাদের এটা একটু লাগবে। হ্যাঁ, একটু তোমাদেরকে একটু আগে পড়ালাম আমি, কি পড়াইছিলাম এখানে দেখো, সবল তড়িৎ বিশ্লেষ্য, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, H2SO4, সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, HClO4, এরা কিন্তু 70 থেকে 100% আয়নিত হয়। আর দুর্বল তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে CH3COOH, NH4OH, ফসফরিক অ্যাসিড, এরা। আচ্ছা, এরপর যেটা দরকার সেটা হচ্ছে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তড়িৎ অবিশ্লেষ্য। তড়িৎ অবিশ্লেষ্য কারা? বিশুদ্ধ পানি, গলিত সালফার, কাঠ, রাবার, চিনির দ্রবণ। চিনির দ্রবণটা কিন্তু এই যে মূলত এটা C12H22O11, সুগার বা সুক্রোজ, চিনি বা সুগার, গ্লুকোজ, গ্লুকোজ, অ্যালকোহল, বেনজিন, তরল হাইড্রোকার্বন সমূহ, বেনজিন, কার্বন টেট্রাক্লোরাইড অর্থাৎ CCl4, ক্লোরোফর্ম CHCl3। একটু ভালো করে উঠিয়ে নাও। হ্যাঁ, আমাদের এরা হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। খুবই 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 ইম্পর্টেন্ট। এখান থেকে আমাদের MCQ আসবে, আসবেই, শিওর আসবে। ঠিক আছে, একটু ভালো করে এটা উঠিয়ে নিবা। আমরা যেটা পড়ছিলাম আমরা আমরা একটু সেখানে যাই। আচ্ছা, আমরা একটু যদি ব্যাকে যাই, এখানে সবল তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে কিন্তু আমরা কি লিখবো এখানে, যে আমাদের HCl 100% আয়নিত হয়, H2SO4 100% আয়নিত হয়। হ্যাঁ, এরা তো একদম 100% আয়নিত হয়, এরা হচ্ছে 70% মতো আয়নিত হয়। ঠিক আছে, HClO4, পারক্লোরিক অ্যাসিড, সবচেয়ে তীব্র অ্যাসিড, তাই সম্পূর্ণরূপে আয়নিত হয়। অ্যাসিড সমূহ সম্পূর্ণরূপে আয়নিত হয়। ওকে বাচ্চারা, তো আমরা যেটা বলতেছিলাম তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, MCকিউ আসবে আসবে আসবেই। আচ্ছা, এছাড়া কি আছে আমাদের? অপরিবাহী পদার্থ। অপরিবাহী অর্থাৎ একেবারে বিদ্যুৎ পরিবহন করে না এমন কিছু পদার্থ আছে। অপরিবাহী কারা? এরা শক্ত কাঠ, রাবার, প্লাস্টিক। ঠিক আছে, এগুলো হচ্ছে বিদ্যুৎ অপরিবাহী পদার্থ। এর মধ্যে একটা পদার্থ আছে গ্রাফাইট। আচ্ছা, গ্রাফাইট কি ধাতু না অধাতু বলো তো? একটু দেখি তুমি ওদের কয়জন আছে লাইনে, বলো গ্রাফাইট কি ধাতু না অধাতু? গ্রাফাইট হচ্ছে কিন্তু একটা অধাতু। গ্রাফাইট কি একটা? গ্রাফাইট কিন্তু হচ্ছে একটা অধাতু, অর্থাৎ এটা হচ্ছে একটা কার্বনের একটা রূপভেদ। ঠিক আছে, আমরা জানি সাধারণত ধাতু সমূহ বিদ্যুৎ পরিবাহী হয়, অধাতু সমূহ পরিবহন করে না। মনে রাখবা, গ্রাফাইট হচ্ছে একমাত্র অধাতু, একমাত্র অধাতু, একমাত্র অধাতু, একমাত্র অধাতু যা বিদ্যুৎ পরিবহন করে, যা বিদ্যুৎ পরিবহন করে। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের পরিবাহী, অপরিবাহী, অর্ধপরিবাহী সবই আমাদের আলোচনার মূল বিষয়বস্তু। ওকে, এখন আমরা যেটা পড়বো এখান থেকে যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে, আমরা যখন পড়তে যাব তড়িৎ বিশ্লেষণ কোষ, কিছু বিষয় লাগে, যেমন হচ্ছে অ্যানোড, প্রথম তড়িৎদ্বার, তারপর হচ্ছে অ্যানোড, তারপরে ক্যাথোড। হ্যাঁ, এখানে বিদ্যুৎ প্রবাহিত হয়, ফলশ্রুতিতে আধান, তড়িৎ প্রবাহ। 1 কুলম্ব আধান কি, 1 এম্পিয়ার বলতে আমরা কি বুঝি? এই বিষয়গুলো আমাদের কিন্তু লাগে। তো আমরা এই জায়গাটাতে আমরা প্রবেশ করব, সাথে আমরা একটু পড়ে আসি তড়িৎ বিশ্লেষণ কোষটা কাকে বলে। তড়িৎ বিশ্লেষণ কোষ আমরা সরাসরি আমাদের মেইন আলোচনায় কিন্তু প্রবেশ করছি। তড়িৎ বিশ্লেষণ কোষটা হচ্ছে যে কোষে বিদ্যুৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়, রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়।
রূপান্তরিত হয় তাকে তড়িৎ বিশ্লেষণ কোষ বলে। তার মানে আগে ছিল হচ্ছে তার সেটা বিদ্যুৎ শক্তি, এখন সেটা কি হয়ে যাবে রাসায়নিক শক্তি। এটা হচ্ছে আমাদের তড়িৎ বিশ্লেষণ কোষ বা এটাকে তড়িৎ বিশ্লেষ্য কোষও বলা হয়। তাহলে চলো একটু আমরা এটাকে একটু চিত্রের মাধ্যমে ভালো করে দেখে আসি। আমি চাইলে তোমাদেরকে এখানে অনলাইন থেকে নামানো চিত্র ব্যবহার করে তোমাদেরকে পড়াতে পারি, বাট আমি এটা করব না। কেন? কারণ আমি এইটাকে তোমার সামনে আঁকবো, কিভাবে এঁকেছি তুমি সেটা দেখতে পারবে, তোমার মগজে সেটা ঢুকবে, তোমার ব্রেন সেটাকে সাপোর্ট দেবে, ব্রেন সেই অংশটাকে ভালো করে ফলো করবে। আমি একটা পিক নামাইলাম, আঁকি বুকি করে তোমাদেরকে বুঝাইলাম, বাট আমি মনে করি এটা আসলে প্রপার হচ্ছে না, মানে পড়ানোর ক্ষেত্রে কৌশলটা ভালো না। আমি দেখাচ্ছি, দেখো তোমাদেরকে, তোমরা একটু ভালো করে খেয়াল করো। প্রথমে আমরা এখানে একটা পাত্র নিচ্ছি, একটা পাত্র নিলাম। এই পাত্রের মধ্যে আমরা একটা দ্রবণ নিলাম। দ্রবণটা হইতে পারে আমাদের সোডিয়াম ক্লোরাইডের। কিসের দ্রবণ এটা? সোডিয়াম ক্লোরাইড দ্রবণ। সোডিয়াম ক্লোরাইড যদি আমরা ভাঙি তাহলে এখানে আমরা কি পাবো? আমরা পাবো এখানে সোডিয়াম প্লাস আর কি পাবো? সিএল মাইনাস। সোডিয়াম প্লাস এবং কি পাবো আমরা? সিএল মাইনাস। তার মানে এই দ্রবণটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের একটা গলিত দ্রবণ, নট দ্রবীভূত। কি বলেছে? এটা হচ্ছে গলিত দ্রবণ। তার মানে আমরা জাস্ট সোডিয়াম ক্লোরাইডকে আমরা গলিয়েছি, অর্থাৎ আমরা জানি সবাই সোডিয়াম গলনাঙ্ক হচ্ছে 801 ডিগ্রি সেলসিয়াস আর স্ফুটনাঙ্ক হচ্ছে 1465 ডিগ্রি সেলসিয়াস। আমরা এটাকে গলিত সোডিয়াম ক্লোরাইড দ্রবণ আমরা এখানে নিয়েছি। এখন এখানে বিদ্যুৎ পরিবাহিতার জন্য আমাদের কি লাগবে? আমাদের দুইটা ধাতব দণ্ড লাগবে। এটা কোন কালার নেওয়া যায়? কোন কালার নেওয়া যায়? আমরা একটু লাল কালার নিই, তাহলে তোমার চোখে ভাসবে ভালো করে। আমরা এইখানে একটা, তাহলে কি নিলাম? একটা তড়িৎদ্বার নিলাম। আমরা এখানে আরেকটা তড়িৎদ্বার নিলাম। এটাকে বলা হয় তড়িৎদ্বার বা ইলেকট্রোড। কি বলা এটাকে? তড়িৎদ্বার বা ইলেকট্রোড। তাহলে তড়িৎদ্বার জিনিসটা আসলে কি, কেন নিয়েছি, এটা কি? এর উত্তরটা হচ্ছে একটি কোষে বিদ্যুৎ পরিবাহিতার জন্য আমরা যে ধাতব দণ্ড ব্যবহার করি তাকে বলা হয় তড়িৎদ্বার। কি বললাম? একটি কোষে বিদ্যুৎ পরিবাহিতার জন্য যে ধাতব দণ্ড ব্যবহার করা হয় তাকে বলা হয় তড়িৎদ্বার। তো আমরা এটা নিলাম, নেওয়ার পরে আমরা কি করছি দেখো, আমরা এখানে এই যে একটা তার, এই যে একটা তার সংযোগ দিলাম, দিয়ে সেরে আমরা এখানে তোমার একটা বৈদ্যুতিক উৎস সাথে আমরা জয়েন করে দিলাম। এই যে বড়টা হচ্ছে প্লাস, ছোটটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস। তো এইরকম থাকে জয়েনিংটা, বড়টা প্লাস, ছোটটা হচ্ছে মাইনাস। এটা অ্যানোড আর এটা হচ্ছে ক্যাথোড। আমাদের তড়িৎ বিশ্লেষণ কোষে ধনাত্মক যে তড়িৎদ্বার তাকে বলে আমরা অ্যানোড, আর ঋণাত্মক তড়িৎদ্বারকে বলে হচ্ছে আমরা ক্যাথোড। কি বলে আমরা? ক্যাথোড। আর এটা হচ্ছে অ্যানোড। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যানোড আর এটা হচ্ছে আমাদের ক্যাথোড। আমি একটা কথা বলে রাখি, ক্যাথোড হিসেবে আমরা কিন্তু এখানে প্লাটিনাম পাতকে ব্যবহার করেছি। কি ব্যবহার করেছি? আমরা প্লাটিনাম পাতকে ব্যবহার। আমরা কি করলাম? এখানে সুইচটা অন করে দিলাম বা ব্যাটারিটা আমরা যুক্ত করে দিলাম। তাহলে এটা ছিল হচ্ছে বিদ্যুৎ শক্তি, এটা তারের মধ্য দিয়ে দ্রবণে আসবে, তারের মধ্য দিয়ে বিদ্যুৎটা দ্রবণে আসবে, এসে কিন্তু এই সোডিয়াম এবং ক্লোরিন এর মধ্যে খেয়াল করো তোমরা। যদি আমরা বলি এখানে আমাদের ক্যাথোডিক বিক্রিয়া, তাহলে ক্যাথোডিক বিক্রিয়াটা কি হবে স্যার? একটা বিষয় তো পরিষ্কার, ক্যাটায়ন কই যাবে? ক্যাথোডে যাবে। অ্যানায়ন কই যাবে? অ্যানোডে যাবে। এটা একদম পরিষ্কার, এখানে কোনো সন্দেহ নেই। ঠিক আছে? প্লাস যাবে মাইনাসের কাছে, মাইনাস যাবে হচ্ছে প্লাসের কাছে। এটা আমার সাথে তোমরা আরো বেশি ভালো জানো, বিপরীত ধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে, তাই না? এই যে প্লাস মাইনাসের কাছে, মাইনাস হচ্ছে কি প্লাসের কাছে। আমি ডিটেলস এখানে যাচ্ছি না। তো ক্যাটায়ন ক্যাথোডে, অ্যানায়ন অ্যানোডে। তাহলে এখানে কি হচ্ছে? সোডিয়াম প্লাস, সে একটা সোডিয়াম প্লাস, প্লাস মানে ইলেকট্রন ঘাটতি আছে, একটা প্লাস মানে একটা ঘাটতি আছে, তখন সেখানে একটা গ্রহণ করবে, গ্রহণ করে সে সোডিয়াম ধাতু হিসেবে কি করবে? ওর গায়ে জমা হবে। কার গায়ে? ক্যাথোডের গায়ে জমা হবে।
আর অপরদিকে এনোডে কি বিক্রিয়াটা হবে, এনোডে বিক্রিয়াটা হবে সিএল হচ্ছে মাইনাস, সিএল লাগে মাইনাস, কয়টা মাইনাস স্যার একটা মাইনাস, একটা মাইনাস মানে হচ্ছে একটা ইলেকট্রন তার কি আছে বেশি আছে, একটা ইলেকট্রন তার বেশি আছে, সে এই একটা ইলেকট্রন সে ছেড়ে দিবে, ছেড়ে দিয়ে সে হবে ক্লোরিন পরমাণু। বাট উই নো সকল মৌলিক গ্যাস সমূহ দ্বিপরমাণু, হাইড্রোজেন H2, ক্লোরিন Cl2, F2, N2, এরা দ্বিপরমাণু অর্থাৎ তারা Cl2 হিসেবে থাকে। তাহলে Cl2 হিসেবে থাকলে অবশ্যই আমাদের কি করতে হবে, দুইটা Cl নিতে হবে, দুইটা Cl দুইটা ইলেকট্রন দান করবে, তখন Cl2 হবে, এটা হয়ে যাবে গ্যাস। তাহলে ক্লোরিন গ্যাস হবে অ্যানোডে, আর ক্যাথোডের গায়ে যে সোডিয়াম যুক্ত হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের এই দ্রবণের তড়িৎ পরিবহনের কৌশল, অর্থাৎ আমাদের ছিল বিদ্যুৎ শক্তি, সেটা কি হইলো আসা রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়েছে। তার মানে এই যে কোষটা আমরা অঙ্কন করলাম এটা হচ্ছে আমাদের একটা তড়িৎ বিশ্লেষণ কোষ। আর এতক্ষণ আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে মূলত আমাদের গলিত, বিষয়টা ভালো করে খেয়াল করো, গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণের কৌশল। কার? গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণের কৌশল। আমি আবারও আইডেন্টিফাই করছি তোমাদেরকে, এটা কিন্তু গলিত NaCl। ঠিক আছে, আচ্ছা স্যার এটা গেল। যদি আমরা এখন এখানে কি করতাম, গাঢ় NaCl এর জলীয় দ্রবণ নিতাম, তাহলে স্যার কি হইতো, জলীয় দ্রবণের তড়িৎ পরিবহনের কৌশল। তড়িৎ পরিবহনের কৌশল, তাহলে স্যার এটা কি হতো, জল, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড এখন আমরা কিনেছি জলীয় দ্রবণ। আমরা যখন সোডিয়াম ক্লোরাইড জলীয় দ্রবণ নেব তখন কিন্তু সে দ্রবীভূত হবে। আমি একটু তোমাদেরকে বলছিলাম গলিত নট দ্রবীভূত, আর এখন কি বলছি দ্রবীভূত নট গলিত। দ্রবীভূত বলতে আমরা এখন এটাকে পানির মধ্যে ছেড়ে দিব, এটা পানির মধ্যে সেটা দ্রবীভূত হয়ে যাবে। তাহলে আমাদের এখানে একটু জিনিস চেঞ্জ করতে হবে, বাকি চিত্রটা কিন্তু একই এরকম থাকবে, এখানে আমাদের একটু চেঞ্জ করতে হবে। আমি একটু মুছে নিচ্ছি, সবই ঠিক আছে, দ্রবণও ঠিক আছে, বাট এটা ভাঙলে আমরা পাই সোডিয়াম প্লাস Cl মাইনাস, সাথে আমরা আর কি পাবো বাচ্চারা, সাথে আমরা পাবো হচ্ছে এখানে H প্লাস এবং পাবো কি হচ্ছে আমরা OH মাইনাস। অর্থাৎ এখন কিন্তু আমাদের এই সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে মূলত চারটা আয়ন থাকবে, দুইটা ক্যাটায়ন, দুইটা হচ্ছে অ্যানায়ন। তো এখন যদি আমরা আমাদের অ্যানোডের বিক্রিয়া দেখি, ক্যাথোডের বিক্রিয়া দিই, তাহলে আমাদের কি হবে, এবার আসি যদি আমাদের ক্যাথোডের বিক্রিয়াটা করি আমরা, তাহলে কি হবে, দেখো ক্যাথোডে বিক্রিয়া, ক্যাথোডের বিক্রিয়াটা কি হবে, আমাদের এখানে কি আছে, আমাদের এখানে আছে হচ্ছে সোডিয়াম প্লাস, আছে সোডিয়াম প্লাস, আছে হচ্ছে H প্লাস। তো দুইটা ক্যাটায়ন আমাদের কিন্তু এখানে আছে, এর মধ্যে কোন ক্যাটায়নটা আগে জারিত বা বিজারিত হবে, এক্ষেত্রে আমাদের একটা সক্রিয়তা সিরিজ বা সক্রিয়তার একটা সারি আছে। এই সারি অনুযায়ী মনে রাখবা যার অবস্থানটা নিচে সে কিন্তু আগে জারিত অথবা বিজারিত হবে, আগে জারিত বা বিজারিত হবে। তাই তোমরা কিন্তু ওই সারিটা ভালো করে পড়বা। সারিটা কি, এটা আমরা অনেক সময় ছন্দ আকারে সহজ করে শিখি, যদিও এর ভিতরে আরো অনেকগুলো ক্যাটায়ন আছে। তো ছন্দটা কি, ছন্দটা হচ্ছে কে কে না ম্যাকাইভার বা ম্যাকগাইভার অনেকে বলে, ম্যাকগাইভার, ম্যাকগাইভার লেখো, ম্যাকগাইভার এলো যেন ফিরে, এলো যেন ফিরে, সোনা পাবে হায়, হায় কুলাঙ্গার
হাজি আজ পিটাবে আমায়। এটা আমার একদম সারা বাংলাদেশে একদম একটা কমন একটা ছন্দ, আমি ওদেরকে এটা দিলাম যেটা সহজ। তোমরা এটা বোধহয় ক্লাস 10 পড়ে আসছো, এসএসসি পড়ে আসছো। তো এখানে কেটা কি, এখানে কেটা হচ্ছে পটাশিয়াম, কে হচ্ছে ক্যালসিয়াম, না হচ্ছে সোডিয়াম, ম্যাকগাইভার মানে হচ্ছে ম্যাগনেসিয়াম, এলু মানে হচ্ছে অ্যালুমিনিয়াম, জেনো মানে হচ্ছে জিঙ্ক, ফিরে মানে হচ্ছে এফি আয়রন, সোনা মানে হচ্ছে অ্যাসেন্টিন, পাবে মানে হচ্ছে পিবি, হাই মানে হাইড্রোজেন, কুলাঙ্গার মানে কপার, হাজি মানে এইচজি, আজ মানে এজি, পিটাবে মানে পিটি প্লাটিনাম, আমায় মানে হচ্ছে এইউ মানে গোল্ড। তো তোমরা এটা খেয়াল করে দেখো, আমাদের সোডিয়াম প্লাস এবং এইচ প্লাস এই দুইটার মধ্যে সোডিয়াম উপরে আছে আর এস কি নিচে আছে না, সেটা অনেক নিচে। তো যেহেতু এইটা নিচে তাই এইটা আগে ইলেকট্রন গ্রহণের মাধ্যমে সে বিজারিত হবে, তাই এইটা কিন্তু আমাদের আগে আসবে। তাহলে এখানে আসতেছে হচ্ছে এইচ এইচ প্লাস, এইচ প্লাস প্লাস হচ্ছে ইলেকট্রন, কি হবে এইচ পরমাণু। আগেই বলছে এটা মৌলিক গ্যাস, দ্বীপ পরমাণু হিসেবে দেখে, তাহলে H2 হবে। H2 হলে এখানে 2H প্লাস প্লাস 2 ইলেকট্রন, ঠিক আছে, এটা H2 গ্যাস উৎপন্ন হলো। আচ্ছা, তাহলে এখন এখানে এনোডে বিক্রিয়াটা কি হবে, এনোডে এনোডে বিক্রিয়া, এটা তোমরা আমাকে একটু বলো তো কি হবে বিক্রিয়াটা, দেখি আমাদের সাথে কে কে আছে এখন, আল্লাহর মহব্বতের বান্দারা কি কেউ আছো? ওকে, দেখো তাহলে এখন আমাদের এনোডে বিক্রিয়া কি হবে, এনোডে কে কে আছে, এনোডে আমাদের আছে হচ্ছে, এনোডে আমাদের আছে হচ্ছে Cl মাইনাস এবং আছে হচ্ছে OH মাইনাস, অর্থাৎ দুইটা অ্যানায়ন আছে। এখন কে আগে যাবে, যদি আমরা এই বিষয়টা একটু দেখি তাহলে আমাদের একটু দেখে আসতে হয়। অ্যানায়নের ক্ষেত্রে, অ্যানায়নের ক্ষেত্রে, অ্যানায়নের ক্ষেত্রে একটু দেখো, অ্যানায়নের ক্ষেত্রে সবার উপরে হচ্ছে NO3 মাইনাস, সবার উপরে কে NO3 মাইনাস, তারপরে SO4 2 মাইনাস, তারপরে ক্লোরাইড, তারপরে ব্রোমাইড, তারপরে আয়োডাইড, তারপরে হচ্ছে OH মাইনাস। এখন আমাদের বিষয়টা হচ্ছে নিচের দিকে, আমি কি বললাম সক্রিয়তা সারি অনুযায়ী যার অবস্থানটা হচ্ছে নিচে সে কিন্তু আগে জারিত অথবা বিজারিত হবে। তাহলে আমাদের তো তড়িৎ বিশ্লেষণ কোষে আছে হচ্ছে দুইটা আয়ন, এর একটা হচ্ছে Cl মাইনাস আর একটা হচ্ছে কি OH মাইনাস, এর নিচে, তাহলে তো সেটা জারিত হওয়ার কথা, OH মাইনাস কি হওয়ার কথা, জারিত হওয়ার কথা, কিন্তু আমাদের Cl মাইনাস জারিত হবে। এখন বলতে পারো কেন, আমরা যে লিখলাম গাঢ় NaCl এর যৌবন, তাই না, গাঢ় NaCl, গাঢ় NaCl মানে যদি আমরা তোমার কি করতাম লঘু নিতাম, ধরো লঘু নিলাম, তারপরে ধরলাম 0.01 মোলার বা 0.1 মোলার বা 0.05 মোলার, ঠিক আছে, অথবা 1 মোলার, যাই নিতাম না কেন, তাহলে কি দাঁড়াইতো, সোডিয়াম ক্লোরাইডের যে ঘনমাত্রাটা, সোডিয়াম প্লাসের যে ঘনমাত্রা, Cl মাইনাসের যে ঘনমাত্রা, এটা কিন্তু অনেক বেশি হইতো। যেমন তোমরা জানো যে সোডিয়াম ক্লোরাইডকে ভাঙলে আমরা কি পাই, সোডিয়াম প্লাস Cl মাইনাস। দেখো অনেক হয়তো জানো না, আজকে আজকে শিখে নাও, যদি এর ঘনত্ব 0.1 মোলার হয় তাহলে এটাও হবে 0.1 মোলার, এটাও হবে 0.1 মোলার। যদি এটা হয়তো 0.5 মোলার, এটাও 0.5 মোলার, এটাও 0.5 মোলার। এখন যদি এখানে কোনো ধরনের মূল সংখ্যা থাকতো এই জায়গাটাতে, এই জায়গাটাতে, তাহলে কিন্তু এটাদের গুণ হইতো। ধরো এর আছে 3Cl মাইনাস, তাহলে কিন্তু এটাকে 3 দ্বারা কি করতাম, গুণ করতাম। এটা হচ্ছে আমাদের ঘনমাত্রা বের করার সহজ একটা সিস্টেম, আয়ন সমূহের, হ্যাঁ, দ্রবণ থেকে আয়নের ঘনমাত্রা বের করার। তো যদি 0.1 ঘনমাত্রাটা হয় তাহলে সেক্ষেত্রে Cl মাইনাস ঘনমাত্রা কত, সেটা 0.1 মোলার। এখন সাথে আছে হচ্ছে আমাদের পানি, আমাদের এটা তো বিশুদ্ধ পানি বা ডিস্টিল ওয়াটার আমরা নিয়েছি, ডিস্টিল ওয়াটার পানির যে পিএইচ মান, পিএইচ মানটা হচ্ছে তোমার কত 7, যেহেতু পিএইচ মান 7, তাই সেক্ষেত্রে তোমার পানির ক্ষেত্রে, বিশুদ্ধ পানির ক্ষেত্রে তোমার H প্লাসের যে ঘনমাত্রা, এটা OH মাইনাসের ঘনমাত্রা, সেটাও পরস্পর সমান হয়, মানটা হয় 10⁻⁻7 মোলার। তো দেখো কোথায় 0.1 মোলার আর কোথায় 10⁻⁻7 মোলার, অর্থাৎ দুইটা যে সোডিয়াম ক্লোরাইডের যে Cl এর যে ঘনমাত্রা
আর পানির মধ্যে ওএইচ মাইনাসের যে ঘনমাত্রা কিন্তু অনেক পার্থক্য। অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডে Cl মাইনাসের যে ঘনমাত্রা এটা কিন্তু অনেক বেশি, 0.1 মোলার, আর এটা 10⁻⁷ মানে একেবারে অনেক কম, 0.000 এরকম সব এসে পড়বে প্রায়, তাই না? তো এখন এটা ঘনত্ব বেশি, তো Cl মাইনাস এবং OH মাইনাস দুইটা আয়নের মধ্যে Cl মাইনাস আয়নের ঘনমাত্রাটা অধিক হওয়ার কারণে OH মাইনাস আগে যুক্ত হবে না, যুক্ত হবে কে? যুক্ত হবে Cl মাইনাস। যুক্ত হওয়ার কথা ছিল কার? কথা হওয়ার কথা ছিল হচ্ছে OH মাইনাসের, বাট যুক্ত হবে কে? Cl মাইনাস। তাহলে ব্যাখ্যাটা কি? Cl মাইনাসের ঘনত্ব হচ্ছে অধিক, সেই জন্য Cl মাইনাসটা আগে জারিত হবে। ওকে বাচ্চারা, তাহলে চলো আমরা আমাদের ওই অংশটাতে যাই। তাহলে এখন কি হচ্ছে এখানে? এখানে হচ্ছে আমাদের এখানে কি হচ্ছে যে Cl হচ্ছে মাইনাস, তাই সে একটা ইলেকট্রন ত্যাগ করবে, হবে হচ্ছে Cl, বাট তাই Cl2, তাই 2Cl মাইনাস 2 ইলেকট্রন। ওকে বাচ্চারা, তাহলে কি অবশিষ্ট আছে? অবশিষ্ট আছে হচ্ছে তোমার সোডিয়াম প্লাস, অবশিষ্ট আছে কি তোমার OH মাইনাস। এরা মিলে কি করবে? এরা মিলে তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করবে। এর আরেকটা নাম কি? এর আরেকটা নাম হচ্ছে কস্টিক সোডা। কস্টিক সোডা। তোমরা অনেকে এটা একটু প্যাচ লাগাও, কস্টিক সোডা এবং কস্টিক পটাশ। আজকের পরে এটা নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। কেন? একটু খেয়াল করো, কস্টিক সোডা মানে সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা মনে রাখবা। সোডা মানে সোডিয়াম হাইড্রোক্সাইড, কস্টিক পটাশ মানে পটাশিয়াম হাইড্রোক্সাইড। আমি বলে দিচ্ছি, কস্টিক পটাশ তাহলে পটাশিয়াম হাইড্রোক্সাইড, কস্টিক সোডা সোডিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে? তাহলে ওভারঅল আমরা যদি NaCl এর জলীয় দ্রবণ নিয়ে কাজ করি, তাহলে আমরা তিনটা জিনিস পাই। এক হচ্ছে H2 গ্যাস পাই, Cl2 গ্যাস পাই, আর কি পাই? সোডিয়াম হাইড্রোক্সাইড পাই। তাহলে আমরা এটা বলতে পারি যে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণের ফলে নিচের কোনটি উৎপন্ন হয়? হাইড্রোজেন উৎপন্ন হয়। কোনটি উৎপন্ন হয়? ফ্লুরিন উৎপন্ন হয়। কোনটি উৎপন্ন হয়? NaOH উৎপন্ন হয়। তাহলে কোনটি উৎপন্ন হয় না? এই তিনটা থাকবে অবশ্যই, বাকি একটা থাকবে, যেটা থাকবে সেটা উৎপন্ন হয় না। বুঝতে পেরেছো বাচ্চারা? তাহলে এইটা হচ্ছে আমাদের সোডিয়াম ক্লোরাইড জলীয় দ্রবণের তড়িৎ পরিবহনের কৌশল। আচ্ছা, এখন আরেকটা কথা আছে, আমি তোমাদেরকে এখানে লিখে রাখছিলাম, দেখো ক্যাথোড হিসেবে আমরা কিনেছিলাম প্লাটিনাম পাত। তো প্লাটিনাম পাত ছিলাম, তাই কিন্তু আমাদের এই ঘটনাটা ঘটছে। এখন যদি আমরা এখানে ক্যাথোড হিসেবে প্লাটিনাম পাত ব্যবহার না করি, আমরা মার্কারি তৈরিতে ব্যবহার করতাম, মনে করো প্লাটিনাম পাত আমরা বাদ দিলাম, বাদ দিয়ে আমরা কি নিলাম? হচ্ছে মার্কারি, অর্থাৎ পারদ তরিদের কিন্তু আমরা এখানে ব্যবহার করলাম ক্যাথোড হিসেবে। তাহলে কি স্যার এই বিক্রিয়াটা হবে? উত্তর হচ্ছে না, এই বিক্রিয়াটা হবে না। তাহলে স্যার কি বিক্রিয়াটা হবে? যখন তুমি ক্যাথোড হিসেবে প্লাটিনাম পাতের পরিবর্তে তরিদের পরিবর্তে যখন তুমি মার্কারি তরিদের ব্যবহার করবা, তখন কিন্তু ক্যাথোডে H+ যুক্ত হবে না, যুক্ত হবে তখন কিন্তু সোডিয়াম। কি যুক্ত হবে? সোডিয়াম যুক্ত হবে। স্যার সোডিয়াম তো উপরে, H+ তো নিচে, এই ক্ষেত্রে এটা ব্যতিক্রম ঘটবে। কেন? কেন ব্যতিক্রম ঘটবে স্যার? ব্যতিক্রমটা মূল কারণটা কি স্যার? মূল কারণটা হচ্ছে তখন ওই যে মার্কারি আছে, এই মার্কারের সাথে এই সোডিয়াম যুক্ত হয়ে সে তৈরি করে ভাবলে সোডিয়াম অ্যামালগাম। নাম কি এর? সোডিয়াম অ্যামালগাম তৈরি করবে, সোডিয়াম অ্যামালগাম তৈরি করবে। এই জন্যে H+ না যে কি করবে, তখন সোডিয়াম প্লাসটা যাবে। এই জন্য দেখবো তোমাদের অনেক সময় অ্যাডমিশনের ক্ষেত্রে, বিশেষ করে অ্যাডমিশন এটা আসে, একাডেমিকে কম আসে, যে সোডিয়াম ক্লোরাইড জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণের সময় প্লাটিনাম পাত ব্যবহার না করে যদি মার্কারি তড়িৎ ব্যবহার করা হয়, তাহলে ক্ষেত্রে কোনটি যুক্ত হবে? উত্তর হচ্ছে সোডিয়াম প্লাস যুক্ত হবে, অর্থাৎ সোডিয়াম প্লাস যুক্ত হবে। ঠিক আছে? তাহলে এই যে অংশটুকু আমি আশা করি তোমরা এটা ভালো করে পারবা। ঠিক আছে? আচ্ছা, তো এরপরে আমাদের এখানে আর কি আছে? আমাদের এখানে আছে হচ্ছে কিছু সংজ্ঞা আছে, যেমন অ্যানোড, ক্যাথোড। অ্যানোড একটু খেয়াল করো তো বাবারা, অ্যানোডে কি করছে এখানে? আমরা তো বলছি যে ধনাত্মক তড়িৎদ্বার অ্যানোড, ঋণাত্মক তড়িৎদ্বার ক্যাথোড, কিন্তু আমরা সংজ্ঞার ক্ষেত্রে কিন্তু এটা বলতে পারবো না। কেন বলতে পারবো না? তোমাদের যখন আমি তড়িৎ রাসায়নিক কোর্স পড়াতে যাব,
তখন সেখানে দেখা যাবে যে ওখানে অ্যানোড নেগেটিভ বাট ক্যাথোড পজিটিভ। তাহলে একটু ঝামেলা হয়ে যাচ্ছে না? তাই আমরা ধনাত্মক ঋণাত্মক আমরা এগুলো কিন্তু আলোচনা করবো না। আমরা আলোচনা করবো একটা জায়গায় কমন, সেটা হচ্ছে এখানে কিন্তু অ্যানোডে ইলেকট্রন দান করছে, তার মানে তার জারণ ঘটছে, তার মানে অ্যানোডে কি ঘটে? জারণ ঘটে। ক্যাথোডে ইলেকট্রন গ্রহণ করছে, তার মানে তার বিজারণ ঘটছে, বিজারণ ঘটছে। তাহলে ক্যাথোডে বিজারণ ঘটে। তাহলে আমরা এটা বলতে পারি কোন কোষের যে তড়িৎ দ্বারে জারণ ঘটে তাকে বলা হয় অ্যানোড, এবং কোন কোষের যে তড়িৎ দ্বারে বিজারণ ঘটে তাকে বলা হয় ক্যাথোড। ঠিক আছে? আমরা কিন্তু এইভাবে আমরা এই আলোচনাটা করব। ওকে, এখন আমরা সামনের দিকে আরো আগাবো। তবে আমরা সেখানে একটু যে জিনিসটা একটু আমরা পড়বো সেটা হচ্ছে আমাদের কিছু সংজ্ঞা পড়তে হবে। যেমন হচ্ছে তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ এর এককটা কি? এককটা হচ্ছে অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার। এরপরে কি আছে? আধান, আধান কি? আধানের এককটা কি? কুলম্ব। ঠিক আছে, আমাদের এগুলো কিছু পড়তে হবে। ফ্যারাড, ফ্যারাডের ধ্রুবক, এগুলো আমরা পরে আসতেছি। আমরা যখন পরবর্তীতে পড়বো তখন কিন্তু আমরা এগুলো পড়বো। ধরো তড়িৎ প্রবাহ, এটার প্রশ্ন হয় আই। এটা কাকে বলে? আমি এক সংজ্ঞা বলে দিচ্ছি, তোমরা একটু ভালো করে এগুলো পড়বো। তড়িৎ প্রবাহ আই। আচ্ছা, আই ইকুয়ালটা আমরা কি লিখতে পারি? আই ইকুয়াল কিউ বাই টি। আই ইকুয়াল কিউ বাই টি, তোমরা ফিজিক্সে পড়ছো। আধান, কিউ ইকুয়াল কি লেখা যায়? আইটি। কিউটা হচ্ছে আধান, টিটা হচ্ছে সময়। তাহলে আমরা কি বলতে পারি? টি হচ্ছে আমরা যদি 1 সেকেন্ড মানে প্রতি সেকেন্ড, তাহলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে বা কোনো পদার্থের মধ্য দিয়ে 1 সেকেন্ডে যত কুলম্ব আদান প্রবাহিত হয় তাকে বলা হয় তড়িৎ প্রবাহ। কি বললাম? কোনো পদার্থের মধ্য দিয়ে 1 সেকেন্ডে যত কুলম্ব আদান প্রবাহিত হয় তাকে বলা হয় তড়িৎ প্রবাহ। এখন যদি স্যার আমরা 1 সেকেন্ডে যদি স্যার আমরা 5 কুলম্ব আদান প্রবাহিত করি, কয় কুলম্ব? 5 কুলম্ব, তাহলে কি হবে? 5 এম্পিয়ার। কি হবে? 5 এম্পিয়ার। কেন? কারণ তড়িৎ প্রবাহের এককটা হচ্ছে অ্যাম্পিয়ার। এখন তাহলে প্রশ্ন আসতে পারে 1 এম্পিয়ার কি? খুবই সহজ। তখন আই ইকুয়াল কি হবে? 1 কুলম্ব বাই 1 সেকেন্ড। অর্থাৎ কোন পদার্থের মধ্য দিয়ে 1 সেকেন্ডে যদি 1 কুলম্ব আদান প্রবাহিত হয় তাহলে সেটাকে বলবো হচ্ছে আমরা 1 এম্পিয়ার। ওকে, একই রকম ভাবে কিউ ইকুয়াল হচ্ছে কি? আইটি। যদি বলি আমরা কাকে বলে? 1 সেকেন্ডে যত এম্পিয়ার, আইটা হচ্ছে এম্পিয়ার। অর্থাৎ 1 সেকেন্ডে আমাদের এখানে যত এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হয় সেই অংশটা হচ্ছে আমাদের আধান। সেই অংশটা কি? আধান। আধানের একক কি? কুলম্ব। এই ক্ষেত্রে আমরা কি বলবো? যে কিউ ইকুয়াল হচ্ছে 1 কুলম্ব। বলতে আমরা কি বুঝি? তাহলে 1 এম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয় 1 সেকেন্ডে। 1 এম্পিয়ার প্রবাহিত হয় কত সেকেন্ডে? 1 সেকেন্ডে। অর্থাৎ 1 সেকেন্ডে 1 এম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে তাকে আমরা কি বলি? 1 কুলম্ব। ওকে বাচ্চারা, কত সহজ। আচ্ছা, তো আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি। আমরা আগামী ক্লাসে যেটা পড়বো সেটা হচ্ছে ইলেকট্রোপ্লেটিং। ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎ প্রলেপন। আমরা কি পড়বো? আমরা পড়বো হচ্ছে ফ্যারাডের প্রথম সূত্র। সেখান থেকে আমরা অনেক কিছু শিখবো এবং সেখান থেকে কিন্তু আমরা আমাদের গাণিতিক যে সমস্যাগুলো আছে সেগুলো কিন্তু আমরা ইনশাল্লাহ সলভ করব। আগামী ক্লাসটা হবে আমাদের 1 ঘন্টা 30 মিনিট ব্যাপী, অর্থাৎ 1.5 ঘন্টা ব্যাপী আমাদের একটা ক্লাস হবে। আমরা ওই ক্লাসটাতে ইনশাল্লাহ অনেক কিছু সলভ করে ফেলবো। ঠিক আছে বাচ্চারা? তাহলে একটু দেখি কেউ কে আসছে কিনা, আল্লাহর মহব্বতের বান্দারা।
আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। নাভা স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, এখন সুস্থ আছি, ভালো আছি। এখন তোমরা কিন্তু ক্লাসগুলো মনোযোগ সহকারে ক্লাসগুলো করবে, হ্যাঁ। এই ক্লাসগুলো কিন্তু অনেক বেশি তথ্যবহুল এবং অনেক বেশি ইম্পর্টেন্ট ক্লাস। ঠিক আছে বাচ্চারা, তাহলে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আগামী ক্লাসে, এবং আগামী ক্লাস কিন্তু আমরা আগামীকালকে করবো ইনশাল্লাহ। ঠিক আছে, আগামীকালকে ইনশাল্লাহ দেখা হবে রাতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাঁ। আল্লাহ হাফেজ।